যাই হোক, আজকে যেহেতু শুরু করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল সকালে, তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা। এখানে তোমার দুটো আছে, কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা। লিকুইড ফেজ অ্যান্ড গ্যাসিয়াস ফেজ। দিস ইজ গ্যাসিয়াস ফেজ, গ্যাসিয়াস ফেজ অফ ম্যাটার্স। ঠিক আছে, প্রথমে কিছু পরিমাপযোগ্য পদার্থের ধর্ম সম্বন্ধে আমরা জানব, ভৌত ধর্মগুলো। ঠিক আছে, পরিমাপযোগ্য গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মগুলি। জাস্ট ইন্ট্রোডাক্টরি পয়েন্ট। ঠিক আছে, অত ডিটেলস জানা দরকার নেই। প্রথমে যেগুলো টুকটাক পয়েন্ট আছে, যেমন প্রথম হচ্ছে তো তোমার গ্যাস অণুর গতি। ঠিক আছে, গ্যাস অণুর গতি মানে হচ্ছে মোশন। ঠিক আছে, গ্যাস অণুর গতি বা হচ্ছে মোশন। মানে গ্যাসের অণুগুলো কী হয়, স্বাধীন ও বিশৃঙ্খলভাবে ছুটে বেড়ায়, ওটাই বলতে চেয়েছে মোশন। ঠিক আছে, আমরা জানি যে গ্যাসের অণুগুলো দুর্বল আকর্ষণ বল বা ভ্যান ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা আবদ্ধ থাকে, ফলে অণুগুলো এদিক ওদিক ছুটে বেড়ায়। সেটাকে আমরা গ্যাসীয় অণুর গতি বলছি। 2 নম্বর হচ্ছে তোমার আকার ও আয়তন। ঠিক আছে, শেপ অ্যান্ড ভলিউম। তো গ্যাসের তো নিজস্ব কোনো আকার নেই। ঠিক আছে, ভলিউম থাকতে পারে। ঠিক আছে, ভলিউম বলতে যেটা ওকে যে পাত্রে রাখা হয়, যে ভেসেলে রাখা হয়, তারই আয়তন দখল করে, আকার তো নেই। তারপর হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাপন, ডিফিউশন, এগুলো আমরা পড়েছি। ডিফিউশন যে কোনো অনুপাতে মিশে যায়। 5 প্রসারণশীলতা। প্রসারণশীলতা মানে হচ্ছে এক্সপ্যান্সিবিলিটি। ঠিক আছে, 6 হচ্ছে সংকোচনশীলতা। কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, কত চাপ আছে, প্রেশার। হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, উষ্ণতা। টেম্পারেচার বলতে পারো, তাপমাত্রা। তো এইগুলো হচ্ছে গ্যাসের ফিজিক্যাল প্রপার্টিজ। হ্যাঁ, ইট হ্যাজ এ মোশন, ইট হ্যাজ নো শেপ অ্যান্ড নো ভলিউম, ডেন্সিটি খুবই কম। হ্যাঁ, ব্যাপন ধর্ম বা ডিফিউশন দেখায়। ঠিক আছে, ডিফিউশন মানে হচ্ছে যে
যে কোনো অনুপাতে তারা মিশে যেতে পারে। প্রশংসনশীলতা মানে এক্সপ্যান্সিবিলিটি, মানে প্রসারণ থাকতে পারে, ঠিক আছে তো। কম্প্রেসিবিলিটি, সংকোচন করা যায়, চাপ প্রয়োগ করলেই সেটা কম্প্রেস হয়ে যায়, ছোট হয়ে যায়। আর তার একটা প্রেশার আছে, যে বদ্ধ পাত্রে বা ক্লোজ ভেসেলে রাখা হয়, তো সেই পাত্রে দেওয়া বলে সে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেখান থেকে প্রেশার উৎপন্ন হয়। তারপর যে টেম্পারেচার আছে। এই যে আমরা আটখানা ফিজিক্যাল প্রপার্টিস দেখছি, যে এই ধর্মগুলোকে আমরা মানে এই যে ফিজিক্যাল প্রপার্টিস, ঠিক আছে, এটাকে আমরা মোটামুটি চারটি প্যারামিটার্স দিয়ে আমরা বাকিগুলোকে ইজিলি ডিফাইন করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তো সেই চারটে প্যারামিটার্স মূলত কি? প্রেশার, টেম্পারেচার, ভলিউম অ্যান্ড উপাদান বলতে বা ভর বলতে পারো, মাস। হ্যাঁ, এই চারটে মেন হচ্ছে প্যারামিটার্স, যেখান থেকে আমরা যে কোনো গ্যাসের অবস্থা বা ভৌত ফিজিক্যাল প্রপার্টিজ আমরা কী করতে পারি? ডিফাইন করতে পারি, ঠিক আছে। তো যেটা আমরা জানলাম কি, এইগুলোর মধ্যে মেন হচ্ছে চারটে, ঠিক আছে। এক হচ্ছে গ্যাসের ভর, যতটা পারবেন করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আজকে করানো হয়নি। গ্যাসের ভর এই একটা। 2 নম্বর হচ্ছে আয়তন। 3 নম্বর হচ্ছে চাপ। 4 নম্বর হচ্ছে তোমার উষ্ণতা। দিস আর দ্য মেন: টেম্পারেচার, প্রেশার, ভলিউম অ্যান্ড মাস, মেন, ঠিক আছে। এর সাহায্যে আমরা গ্যাসের, যে কোনো গ্যাসের, ঠিক আছে, যে কোনো গ্যাসের, ঠিক আছে, ভৌত আচরণগুলি কী করতে পারি? সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়। আচরণগুলিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়, সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়। দিস আর দ্য মেন প্যারামিটার্স অফ গ্যাসিয়াস সিস্টেম, ঠিক আছে। মাস, ভলিউম, প্রেশার অ্যান্ড টেম্পারেচার, এর সাহায্যে যে কোনো ফিজিক্যাল প্রপার্টিজ আমরা ইজিলি ডিফাইন করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার হলো তো? প্রথমে যেটা বলছি যে গ্যাসের ভর, এই যে গ্যাসের ভর, এবার নর্মালি আমরা নাম্বার অফ মোল, ঠিক আছে, নাম্বার অফ মোলস দিয়ে ডিফাইন করতে পারি, মোল সংখ্যা n। 2 নম্বর হচ্ছে, আমরা এগুলো পড়েছি, তাও আমরা একটু রিক্যাপ করছি টুকটুক করে। আমাদের এটা প্রাথমিক ধারণাগুলো আমাদের এইভাবে রিক্যাপ করতে হবে। গ্যাসের আয়তন মানে ভলিউমে তো অনেকগুলো তোমার ধরে নাও ইউনিট আছে, এগুলো দেখবে লিটার, ঠিক আছে, মিলিলিটার, তার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, তার মিটার কিউব, তার ডেসিমিটার কিউব, ঠিক আছে, এইগুলো ইউনিট ইউজ হবে। 3 নম্বর হচ্ছে গ্যাসের চাপ, প্রেশার অফ এ গ্যাস, গ্যাসের চাপ, প্রেশার অফ এ গ্যাস, প্রেশার অফ এ গ্যাস, ঠিক আছে, এই যে এইটা প্রেশার অফ এ গ্যাস। ক্লিয়ার হলো তো? তো প্রেশার অফ এ গ্যাস, তো এটা আমরা জানি, একটা যদি আমার পাত্রের বদ্ধ পাত্র থাকে, ক্লোজ ভেসেলস থাকে, এরকম যদি ক্লোজড ভেসেলস থাকে, আর এখানে ধরে নাও গ্যাসের মলিকুলগুলো, এই গ্যাসের মলিকুলগুলো রয়েছে, ঠিক আছে, মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক। তো এরা এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, ওয়াল, এর উপর যে লম্ব হবে, এই দেখো,
যে লম্ব বল প্রয়োগ করছি, লম্ব বল 90 ডিগ্রি, এই লম্ব প্রতিক্রিয়া, লম্ব বল, এটাকে আমরা প্রেশার বলি। ঠিক আছে, তো যে কোনো অ্যাঙ্গেলে হবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। ঠিক আছে, তো গ্যাসের অণুগুলো তোমার পাত্রের দেওয়ালে যে ধাক্কাটা দেয়, ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল। লম্ব বল মানে হচ্ছে যেটাকে আমরা 90 ডিগ্রিতে যে ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, লঙ্গিচুডাল ফোর্স। পাত্রের দেওয়াল, এটা হচ্ছে ওয়াল অফ দ্য কন্টেনার। আবার পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে যে লম্ব বল 90 ডিগ্রি বল, তাকেই আমরা প্রেশার বলি, পি। ক্লিয়ার হলো তো? তো এটাকে তো মাপার আমরা দুটো যন্ত্র জানি, একটা হচ্ছে ব্যারোমিটার, ঠিক আছে, ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে আমরা তোমার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি। ঠিক আছে, আর একটা আমরা পড়েছি ম্যানোমিটার। ঠিক আছে, ম্যানোমিটার, ক্লিয়ার হলো? ব্যারোমিটার আর একটা হচ্ছে ম্যানোমিটার। এর সাহায্যে আমরা বদ্ধ পাত্রের মধ্যে থাকা গ্যাসের চাপ, ঠিক আছে, প্রেশার অফ গ্যাস ইন ক্লোজড ভেসেল। এই ম্যানোমিটার আবার দুই প্রকার, ঠিক আছে, ওটা জাস্ট আমি জেনে রাখা ভালো। একটা হচ্ছে ক্লোজড, একটা হচ্ছে ওপেন। ঠিক আছে, খোলা মুখ ম্যানোমিটার, বদ্ধ মুখ ম্যানোমিটার, বাস এইটুকু জানলেই হবে আশা করি। এটা আবার দুই প্রকার আছে, বুঝলি তো? একটা হচ্ছে খোলা মুখ, আর একটা হচ্ছে বদ্ধ মুখ। এই দু প্রকারের হয়, হ্যাঁ, এইগুলো। চাপের বিভিন্ন ইউনিট আছে, অবশ্যই সেগুলো জানতে হয়, মেনলি ইউনিটস। ঠিক আছে, চাপের বিভিন্ন একক, চাপের বিভিন্ন একক আছে। ঠিক আছে, একটা একটা করে বলে দিই, মনে রাখবে। এসআই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আবার 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো তারপর ধরুন অ্যাটমসফিয়ার আছে, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ। সিজিএস তো আছে, সিজিএস তো আমরা জানি, তাহলে লিখে রাখছি। তাও সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ার, এটিএম বলে। ক্লিয়ার হলো তো? এবং এখান থেকে আমরা জানি যে 1 এটিএম হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ঠিক আছে, মানে মার্কারি যে প্রেশারটা দেয়, এটাকে যদি মিলিমিটারে নিয়ে যায় তো 760 মিলিমিটার পারস্তম্ভ হবে। ঠিক আছে, টর, হ্যাঁ, টর আছে, দেখ 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার এইচজি। তো 1 মিলিমিটার যদি এইচজি হয়, তো 1 এটিএম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 760 টর লিখতে পারি।
ঠিক আছে, এই যে 707 মিলিমিটার, সেখান থেকে 707টাও। ক্লিয়ার হলো তো? বার ইউনিট আছে, বার, ঠিক আছে, এটাও খুবই ইউজ হয়। 1 বার 10⁵ পাস্কেল, PA, যে পাস্কেল, এই যে পাস্কেল, এটা যদি হয় তো এখান থেকে আমরা জানি যে 1 ATM মানে হচ্ছে 1 ATM হচ্ছে 1.013 বার। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইগুলো, বা উল্টোটাও লিখতে পারো যে 1 বার ইকুয়াল টু 0.9869 ATM। ঠিক আছে, এইটা। আরও আমরা জানি 1 ATM এর ভ্যালু, ঠিক আছে, সেটা হচ্ছে 1.013, ঠিক আছে, ইন্টু 1.013 কত বার হয়ে গেল? 25 বার, হ্যাঁ, 1.01325 লিখতে পারো, 1325 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে তুমি বলতে পারো তোমার 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল, 1.01325, ঠিক আছে, ইন্টু 10⁵ পাস্কেল, এগুলো লিখতে পারো। ঠিক আছে, তো এগুলো মোটামুটি তোমাকে এইগুলো মোটামুটি মনে রাখতে হবে। তারপর মিলিবার আছে, এইগুলো জিজ্ঞেস করতে পারে 1 মিলিবার। তো যাই হোক, এটা যদি মিলিবারে যদি কনভার্ট করি 1 ATM, আচ্ছা, এই যে 10⁵ পাস্কেল, এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে যদি পয়েন্টটাকে যদি আমি তোমার 5 ঘর ডান দিকে সরিয়ে দিই, ঠিক আছে, এই যে 5 পাস্কেল, ঠিক আছে, তাহলে 1.01325 পাস্কেল হয়ে যাবে। এভাবেও লেখা যেতে পারে। আবার যদি এটা কিলো পাস্কেলে যদি কনভার্ট করো, তাহলে কিলো পাস্কেলে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি আমি ডিভাইড করি, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যেটা দাঁড়িয়ে যাবে 1013 কিলো পাস্কেল। বোঝা গেল তো? এটাকে যদি আমি বারে কনভার্ট, বার মানে 1.013 বার ছিল, হ্যাঁ, এবার এটাকে যদি মিলিবারে কনভার্ট করি, তো মিলিবারে কনভার্ট করতে গেলে তোমাকে লিখতে হয় 1013.25 M বার। হ্যাঁ, এটা মিলিবারে কনভার্ট করলাম। ঠিক আছে, মানে তুমি লিখতে পারো 1 বার ইকুয়ালস টু 10⁵ মিলিবার। হ্যাঁ, তো সেটাকে হিসেব করে এইভাবে মানটা এসছে 1013.25, 101.3 কিলো পাস্কেল। ঠিক আছে, 1.01325 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আমার মনে হয় এইখানে কোথাও ভুল করছি আমি, এটা পয়েন্ট থাকবে না। হ্যাঁ, এটা 1.01325 নিউটন পার মিটার স্কোয়ার হবে। এইখানে 5 ঘর যদি এগিয়ে নিয়ে আসা পয়েন্ট, তাহলে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তারপরে সেটাই 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কেল, ওইখান থেকে এসছে। এই দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই এককগুলো আমাদের পড়তে হবে। নিউটন পার মিটার স্কোয়ার, 1 পাস্কেল মানে 1 নিউটন, 9/সেন্টিমিটার স্কোয়ার 76 সেন্টিমিটার, 700 সেন্টিমিটার, Hg, 1 টাওয়ার মানে 1 মিটার Hg, 1 ATM মানে 707 টাওয়ার, 1 বার মানে 10⁵ পাস্কেল, 1 ATM মানে 1.013 বার, বা 1 বার হচ্ছে তোমার 0.9867 ATM। আবার এখানে দেখো নিউটন পার মিটার স্কোয়ারে যদি আমরা মান বার করি ওই HDG ফর্মুলা ইউজ করে, HDG প্রোভাইড যে কোন মানে এইচ গভীরতায় যদি কোনো বিন্দুতে চাপ, মনে করে দেখো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, ঠিক আছে, যে কোনো
ফ্লোয়িং ম্যাটারের ক্ষেত্রে যে কোনো ডেপথে গিয়ে যখন আমাদের কোনো একটা পয়েন্টে গিয়ে যখন তার প্রেশার বার করতে হয়, তখন এই কতটা ডেপথে পরিমাপ করছি তার ভ্যালু এইচ, তার সেই প্রবাহীর বা সেই তরলের ডেনসিটি, আর জি মানে হচ্ছে কী বলে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফর্মুলা দিয়ে আমরা এই মানটা আনতে পারি। ঠিক আছে, তো আমাদের এই মানটা মোটামুটি জানতে হবে। ঠিক আছে, এবার তো তোমরা জানোই ভলিউম আমরা কী দিয়ে পরিমাপ করি, গ্যাসের টেম্পারেচার। তো ভলিউম তো হয়ে গেল, টেম্পারেচার তো আমরা জানি, টেম্পারেচার। ঠিক আছে, গ্যাসের টেম্পারেচার, এই যে এগুলো আমি শেয়ার করে দিচ্ছি, পড়ে নিও। হ্যাঁ, পরের দিন আমরা সামনে থেকে এগোবো, কেন এখন হাতে টাইম কম। গ্যাসের উষ্ণতা ওই জন্য করে দিচ্ছি। ঠিক আছে, টেম্পারেচার অফ এ গ্যাস, টেম্পারেচার অফ এ গ্যাস। তো আমরা দুটো স্কেল পড়েছি, সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। ফারেনহাইট স্কেলও হয়, তো আমাদের জানা দরকার নেই, আমাদের মোটামুটি এই সম্পর্কটা জানলেই হবে। টি ডিগ্রি সেলসিয়াস, যে সেলসিয়াস স্কেল, এটাকে যদি কেলভিনে যদি কনভার্ট করতে হয় 273.15, এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 273.15 প্লাস টি, এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু। ওটা আমরা 273 ইউজ করি, ওটা ইউজ করবো, এটাও দেওয়া আছে বলে তাই দেখিয়ে দিলাম। এটা এসআই ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট। ক্লিয়ার হলো তো? তো এখানে একটা টেম্পারেচার বলেছে ধরুন 25°C, এটাকে যদি তোমাকে কেলভিনে কনভার্ট করতে হয় তো 273.15কে 25 দিয়ে যোগ করতে হবে। যোগ করলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 298.5 কেলভিন। ঠিক আছে, ক্লিয়ার হলো? আমরা জেনেছি যে কেলভিনের টেম্পারেচারের ভ্যালু সবসময় পজিটিভ হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, ক্লিয়ার হলো তো? ঠিক আছে, এইটা হচ্ছে সিজিএস প্যারামিটার, এইটা হচ্ছে তোমার এসআই প্যারামিটার, এসআই প্যারামিটার, সিজিএস প্যারামিটার। ঠিক আছে, এটা পুরোটাই এসআই প্যারামিটার, সিজিএস প্যারামিটার। ঠিক আছে, আর এসআইতে তোমার মানে টেম্পারেচারের ভ্যালু সবসময় পজিটিভ আসবে। ক্লিয়ার হলো তো? এটা আমরা পড়েছি, তাও আমি একটু লিখে দিচ্ছি যে কেলভিন স্কেলে নির্ণীয় উষ্ণতার মান কি হচ্ছে, সব সময় ধনাত্মক হয়, সব সময় ধনাত্মক হয়, সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, এবার আমরা গ্যাসের সূত্রগুলো পড়বো। হ্যাঁ, গ্যাস ল, গ্যাসের অনেকগুলো লজ আমরা পড়েছি, ওইগুলোই। ঠিক আছে, গ্যাসের মানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার রিলেটেড যে লজ পড়েছি। ঠিক আছে, রিলেটেড টু গ্যাস ল, রিলেটেড টু টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম। নাম্বার অফ মোলসও আছে। ঠিক আছে, তো যেমন বয়েলের সূত্র, বয়েলস ল, চার্লস ল, গেলুসাক্স ল, অ্যাভোগাড্রো ল, এইগুলো। তো এগুলো আমরা ডিটেলসে যাব না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট গ্রাফ আছে, প্যারামিটার আছে, ফর্মুলা আছে, এগুলো একটু দেখেই বেরিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে চাপ এবং আয়তন সম্পর্কিত বয়েলের ল। ঠিক আছে, গ্যাসের চাপ ও আয়তন সম্পর্ক ওই যেভাবে দেওয়া আছে সেইভাবে আমি
লিখে দিচ্ছি যাতে তোমাদের যাদের কাছে বই নতুন বই আছে সেটা দেখে রাখতে পারো। বয়েল সূত্র পরপর যাতে পড়তে পারো, ওইভাবেই তো করাই বয়েলের সূত্র। ঠিক আছে, তো আমরা এখানে কী পড়েছি? ঠিক আছে, ভি ভ্যারিজ অ্যাজ 1/p। ঠিক আছে, এটা কখন? একদম ডাইরেক্ট। ভি মানে ভলিউম, পি মানে প্রেশার। যখন গ্যাসের ভর, উষ্ণতা, গ্যাসের ভর মানে মাস, আর টেম্পারেচার উষ্ণতা কী থাকে? স্থির থাকে। ঠিক আছে, এইটা যখন থাকে, যখন গ্যাসের ভর উষ্ণতা স্থির থাকে তখন এইটা পড়েছি। আমরা এখান থেকে কী পড়েছি? ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। ঠিক আছে, আর এখান থেকে আবার বার করেছি কি আমরা? পি ভি ইকুয়ালস টু কে। এই যে কে মানে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই তো গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটাকে আমরা বলবো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটাকে বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলা হয়। এই যে, আর কি হচ্ছে কনস্ট্যান্ট, যেটা তোর ওই গ্যাসের মাস এবং টেম্পারেচারের উপর নির্ভর করে। আর কে হচ্ছে তোমার এখানে, ঠিক আছে, ধ্রুবক। কে হলো একটি ধ্রুবক, হ্যাঁ, যার মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল। এগুলো আমরা পড়েছি, তাই তো। এবং আমরা এখানে কি জানতে পারছি, যা লিখছি না, যে যদি মাস এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, এই যে দুটোর গুণফল দেখতে পাচ্ছ, প্রেশার এবং ভলিউমের যে গুণফল, এটা কনস্ট্যান্ট থাকবে। এই আমি আর লিখছি না, এটা কনস্ট্যান্ট থাকবে, বই থেকে পড়ে নেবে, এত কিছু লিখলে হবে না। তার উপর আমরা এখান থেকে আমরা কি আসতে পারি, যে P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, এটা আসা যায়। বা আমরা লিখতে পারি P1/P2 ইকুয়াল টু V2/V1। এই যে এইগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল প্রেশার, ফাইনাল ভলিউম। ঠিক আছে, একদম ইনিশিয়াল স্টেটে প্রেশার ভলিউম, ফাইনাল স্টেটে প্রেশার ভলিউম, এগুলো আনতে পারি। এবং এখান থেকে আমরা পড়েছি যে ধরেন প্রেশার আর ভলিউম দেওয়া আছে, প্রেশার যদি হাফ হয়ে যায় তো ভলিউম কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আবার প্রেশার যদি দ্বিগুণ হয়ে যায় তো ভলিউম কী হয়ে যাবে? হাফ হয়ে যাবে। এটাও আমরা পড়েছি। এগুলো আমাদের জানতে হবে, কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, মেনলি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ তোমাকে দেখতেই হবে লেখচিত্রের সাহায্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখচিত্রের সাহায্যে বলের সূত্রের উপস্থাপনা, লেখচিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেখচিত্র দেখবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে যে লেখচিত্রটা দিয়েছে, ঠিক আছে, আমি আর লিখছি না, পয়েন্টগুলো লিখছি না, গ্রাফটা দেখলে বুঝতে পারবে। এই যে গ্রাফটা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে প্রেশার, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভলিউম। এই গ্রাফটা আমরা দেখেছি, এখানে লিটার আর এখানে এটিএম দিয়ে করেছে, তাই দিয়ে দিলাম। এই যে গ্রাফের নেচার হবে সেটা হচ্ছে হাইপারবোলিক নেচার, সমপরাবৃত্ত, এই যে আমরা পড়েছি। এই যে টেম্পারেচার বেশি হলে ভলিউম কম, যত টেম্পারেচার কমছে তত ভলিউম বাড়ছে। দেখো, যত টেম্পারেচার কমছে তত ভলিউম বাড়ছে। তুমি পয়েন্টগুলো দেখে নাও, দেখলে বুঝতে পারবে যে যত টেম্পারেচার, যত ভলিউম কমছে তত, যত প্রেশার কমছে তত ভলিউম কী হচ্ছে? বাড়ছে। এটাকে আমরা বলি হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বা হাইপারবোলা যাকে বলা হয়, বা সমপরাবৃত্ত। ঠিক আছে, এই গ্রাফের নেচারটা কীরকম হবে? তোমার
পরাবৃত্ত, পরাবৃত্ত হবে, হ্যাঁ পরাবৃত্ত এরকম হয় দেখতে। হাইপার বোলা যাকে বলা হয়, হাইপার বোলা হলো। এটাকে যখন আমরা বিভিন্ন টেম্পারেচার যখন পরিমাপ করব, প্যারামিটার যখন ডিফারেন্ট প্রেশার অ্যান্ড ভলিউম, সরি প্রেশার অ্যান্ড ভলিউম উইল সেম টেম্পারেচার, বিভিন্ন টেম্পারেচার যখন আমরা পরিমাপ করব, ডিফারেন্ট টেম্পারেচার যখন আমরা পরিমাপ করব, ঠিক আছে। তো গ্রাফের নেচার কীরকম হতে পারে, ঠিক আছে, তাকে বানিয়ে দিই। সব ক্ষেত্রে নেচার সেম থাকবে, ঠিক আছে, নেচার সব জায়গায় সেম থাকবে। এই যে হলো। বাট যত এবার টেম্পারেচার আমি ধরে নিই T1, T2, T3, যত টেম্পারেচার বাড়াবে গ্রাফটা তত উপরের দিকে থাকবে, বুঝা গেল তো। ওই দিকে আর সুন্দরভাবে দেওয়া আছে, আমি জাস্ট একটা আনুমানিক বলে দিচ্ছি। তাহলে এখানে T1 থেকে T2 বড়, T2 থেকে T3, যত টেম্পারেচার বাড়বে তত গ্রাফটা উপরের দিকে যাবে, এইভাবে থাকবে, নেচার সেম থাকবে। এই একটা, ঠিক আছে। অনেক গ্রাফ আছে, গ্রাফ হচ্ছে ইম্পর্টেন্ট, পড়তে হবে। তারপরে এটাকে যদি পি ভার্সেস 1/v গ্রাফ আঁকা হয়, বা ভি ভার্সেস 1/p যদি গ্রাফ আঁকা হয়, দেখো স্ট্রেট লাইনগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, হ্যাঁ, একটা হাতে মোবাইল ধরে করছি তো। পি ভার্সেস যদি 1/v করি, বা ভি ভার্সেস যদি 1/p, এই যে গ্রাফ, এই যে গ্রাফটা আমরা বানাচ্ছি, তা আমরা তো জানি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই যে আমরা একটু লিখে দিই, আমরা কি জানি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আমরা কে ধরে নিই, k/v, বা ভি ইকুয়ালস টু k/p, এই নেচারের গ্রাফ। তো এটা সবসময় স্ট্রেট লাইন হবে, পাসিং থ্রু দ্য অরিজিন, মূলবিন্দুগামী, ঠিক আছে। এই দুটোই ক্ষেত্রে তাই হবে, সেম হবে, পাসিং থ্রু দ্য অরিজিন। এই ডট 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 করে করা হয়েছে, পাসিং থ্রু দ্য অরিজিন, এরকম গ্রাফের নিচে, ঠিক আছে। এটা হচ্ছে y/mx ইকুয়েশন থেকে করা যায়। এই হচ্ছে নিচে। নেক্সট এখানে আমরা যেটা করেছি, যদি এটাকে ডিফারেন্ট টেম্পারেচারে যদি পরিমাপ করা হয়, অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার, সেম হবে, টেম্পারেচার যত বাড়বে তত গ্রাফের নিচে সেম থাকবে, কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তো ওটাকেও দেখিয়ে দেওয়া ভালো, যেহেতু আমরা করছি, তো মুখে বললে দেওয়া তাকে একবার দেখিয়ে দিই। দেখো বিভিন্ন গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে সেরকম অঙ্ক তো দেবে না, সহজ সহজ দেবে, ঠিক আছে। এই যে গ্রাফ পাসিং থ্রু দ্য অরিজিন, দেখো এই ডট 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 করলাম, এই টেনে দিলাম, ঠিক আছে। এই ডট 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 সেম থাকবে, সব স্ট্রেট লাইন হবে, কিন্তু টেম্পারেচার যত বাড়বে তত গ্রাফটা উপরের দিকে উঠবে, হ্যাঁ, উপরের দিকে চেড়ে যাবে। T3 is greater than T2 is greater than T1. সিমিলারলি এটা হচ্ছে P ভার্সেস 1/v গ্রাফ, P ভার্সেস 1/v গ্রাফ। তো V ভার্সেস 1/p গ্রাফটাও সেম হবে, সেম টাইপের হবে, একদম সেম, ঠিক আছে, একদম সেম হবে। এই করো, এই করো, এই সেম, নেচার সেম থাকবে, হ্যাঁ, এটাও সেম হবে। T3, T2, T1, T3 is greater than T2 is greater than T1, একদম সেম, কোনো ডিফারেন্স নেই। নেক্সট আরও দুটো গ্রাফ, তিনটে গ্রাফ আছে, দুটো গ্রাফ মেনলি, ঠিক আছে। এটা হয়ে গেলে বয়েল কমপ্লিট হয়ে যাবে, আমরা চার্লসে চলে যাব, ঠিক আছে। চার্লসও মেনলি গ্রাফ পড়বো আমরা, ঠিক আছে। তো
তো নেক্সট যে গ্রাফ আমরা পড়ব সেটা হচ্ছে তোমার পিভি গ্রাফ, পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি, সেম নেচারের গ্রাফ হবে। পিভি ভার্সেস ভি, হ্যালো, পিভি ভার্সেস পি হোক বা পিভি ভার্সেস ভি হোক, গ্রাফের নেচার হবে স্ট্রেট লাইন হবে। পি অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা, প্যারালাল হবে। এটা ভি অক্ষের সঙ্গে, ভি অক্ষের সঙ্গে প্যারালাল হবে। কেন হবে? কারণ আমরা জানি যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টেম্পারেচার আর মাস মানে ভরের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে পি এর এবং ভি এর যে গুণফল, এই দুটোর গুণফল ধ্রুবক হবে। তো পি এর মান যাই হোক না কেন, ভি এর মান যাই হোক, গুণফল ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি পি এর মান বাড়লে ভি এর মান কমবে, ভি এর মান বাড়লে পি এর মান কমবে। তো দুটোর যে গুণফল, প্রোডাক্ট সবসময় কনস্ট্যান্ট হবে। তাই জন্য একটা ফিক্সড ভ্যালু থাকবে। পি এর যতই মান চেঞ্জ হোক না কেন, পিভির একটা ফিক্সড ভ্যালু থাকবে। সিমিলারলি ভি এর যতই মান চেঞ্জ হোক না কেন, পিভির একটা ফিক্সড ভ্যালু থাকবে। এটা বুঝে তখন গ্রাফটা আঁকতে হবে। এই জন্য এইভাবে স্ট্রেট লাইন গেছে, এই জন্য কার কোনো চেঞ্জ হচ্ছে না। উইথ চেঞ্জ ইন প্রেশার পিভির ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না, উইথ চেঞ্জ ইন ভলিউম পিভির ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না, স্ট্রেট লাইন চলে যাচ্ছে। ফিক্সড ভ্যালু আছে, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার, তার একটা মান থাকে, সেই মানটাই সবসময় দুটোর গুণফলের ভ্যালু একটা মান থাকবে, সেই গুণফলের মান বা সবসময় একই হবে। ঠিক আছে, এটাকে আমরা যদি ডিফারেন্ট টেম্পারেচারে যদি পরিমাপ করি, তো টেম্পারেচার বাড়লে কী হবে, গ্রাফটা উপরের দিকে উঠবে, স্ট্রেট লাইনই থাকবে, আর গ্রাফটা কী থাকবে, উপরের দিকে উঠবে। ঠিক আছে, আর একটা গ্রাফ আঁকবো, তাই আমি এখানে পিভি ভার্সেস পি অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। এরপরটা আমরা পড়বো লগ পি ভার্সেস লগ বি। হলো, হয়েছে। তো প্রথমে আমরা ডিফারেন্ট টেম্পারেচারে বললাম স্ট্রেট লাইনই হবে, তিনটে স্ট্রেট লাইন হবে, ডিফারেন্ট টেম্পারেচারে হবে। ঠিক আছে, T1, T2, T3, T3 is greater than T2 is greater than T1। আরেকটা আমরা লগ বি। এবার আমরা কী পড়েছি, এখানে আমি বানিয়ে দিচ্ছি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো উভয় দিকে যদি লগ করা হয়, তো এদিকটা তো লগ কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে যদি আমি কে ধরি, লগ কে 0 হয়ে যাবে, লগ পি প্লাস লগ বার করলে যোগ হয়ে যায় 0। তো এখান থেকে আমি কী করতে পারি, লগ পি ইকুয়ালস টু মাইনাস লগ পি। ঠিক আছে, মাইনাস আসছে, মানে নতি হবে মাইনাস। ঠিক আছে, যে নতি, এই গ্রাফের নেচারটা কি স্ট্রেট লাইন হবে, বাইকুল এম এক্স মাইনাস এম এক্স, এরকম গ্রাফের নেচারটা স্ট্রেট লাইন, বাট নিচের দিকে এরকম স্ট্রেট লাইন। ঠিক আছে, তো আর অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারে 135 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 135 ডিগ্রি। ক্লিয়ার হলো তো, এরকম আসবে লগ, ভুল করলাম মনে হচ্ছে, ঠিক আছে, লগ কে, তার মানে লগ পি প্লাস লগ বি ইকুয়ালস টু হবে, সরি ওটা 0 হবে না, লগ কেই থাকবে, মাইনাস লগ বি প্লাস লগ কে, এরকম লগ পি ইকুয়ালস টু মাইনাস লগ বি প্লাস লগ কে, মানে হচ্ছে স্ট্রেট লাইন হবে, বাট এরকম স্লাইডিং ডাউন। মানে আগেরটা আমরা কি দেখেছিলাম, এই যে স্ট্রেট লাইনটা এরকম উপর দিকে উঠছিল, সামনের দিকে পজিটিভ নতিও বলে, স্লোপ পজিটিভ স্লোপ, এটা পজিটিভ স্লোপ গ্রাফ, এটাও স্ট্রেট লাইন বাট এটা নেগেটিভ স্লোপ। হ্যাঁ, নতি হচ্ছে ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা। ঠিক আছে, ক্লিয়ার হলো, ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা, এটা হয়ে গেল ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা, নতিযুক্ত
সরল রেখা। তো এটা হয়ে গেল আমাদের কি বয়েলস। ঠিক আছে, তো একটা পার্ট বানিয়ে নিলাম, আরেকটা পার্ট পরে বানিয়ে পোস্ট করবো, কারণ টানা হয়ে গেলে তোমার পড়তে তোমাদের ইচ্ছে করবে না।